ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে বললেন প্রধান উপদেষ্টা। পলাতক দলের বিরুদ্ধে দেশ অস্থিতিশীল করার অভিযোগ। হাসিনাকে ফেরত পাঠালেই ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়ন হবে মত শিক্ষার্থীদের। জাতিসংঘের প্রতিবেদনকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞের। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে 4 জনের মৃত্যু। নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ 8। এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলেও খালাস খালেদা জিয়া। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত নির্বাচন চায় বিএনপি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট হবে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় রোহিঙ্গাদের জন্য 68 মিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদার লাবিব সহ একটি প্রতিনিধি দল। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে 68 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথা বলেন তারা। ঘণ্টাব্যাপী বৈঠকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং সংস্কার উদ্যোগ সহ জ্বালানির সংযোগ নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা এবছরের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে হাসিনা সরকারের আমলে দেশের জনগণের উপর সংগঠিত সকল নৃশংসতা নথিভুক্তকরণের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন এটা না হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন হবে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কুইন লুইস সহ একটি প্রতিনিধি দলের সাক্ষাতে এমন মন্তব্য করেন তিনি। রাজধানী কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় আঞ্জুমান মফিদুল ইসলামকে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি। উপমহাদেশে এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। কাজেই সে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে যে এত বছর ধরে সেবা চালিয়ে যাচ্ছে, কোনোদিন এটা নিয়ে কোনো খবর কাগজে প্রকাশিত হয় না। একমাত্র বলা হয়েছে আঞ্জুমান মফিদুল ইসলাম লাশ দাফন করেছে। এই দুটো শব্দের সঙ্গে আমরা পরিচিত। জিয়া টাওয়ার নামের প্রতিষ্ঠানটির একটি নতুন ভবনও উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। একটি পলাতক দল সর্বাত্মকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে কাজ করছে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের প্রায় 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি, যেখানে উঠে এসেছে ভারত বাংলাদেশ সম্পর্ক অবনতির প্রসঙ্গও। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান ক্ষমতা গ্রহণের পর কিভাবে ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনার চেষ্টা করেছেন। পতিত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্ত করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে চায় অন্তর্বর্তী সরকার। এগুলো আর কি যেটা সময় মতো আমরা করতে চেয়েছি ওই সময় মতো পাইনি। আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছি, আমাদেরকে 90 দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা, তারা দিতে পারে নাই। আমি তাদেরকে অভিযোগ করছি না, কারণ বিশাল একটা কাজ, আর একটু সময় চেয়েছে, 1 মাস সময় চেয়েছে, আর 2 মাস সময় চেয়েছে, কাজ ওইটুকু একটু পিছিয়ে গেছে। এগুলো আর কি, এগুলো কাজ করতে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি যদি আইনশৃঙ্খলার বিষয়ে ফিরে আসি, পরিস্থিতি যে অবনতিটা হয়েছে, অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে, রাস্তাঘাটে অপরাধ বেড়েছে।
এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? সমস্যাটা চেষ্টা কোথায় করছি হচ্ছে? আমরা। সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষসহ সারা বিশ্বের আস্থা ও সমর্থন রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, কিছু ভুল ত্রুটি থাকবেই, এর মধ্য দিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। আমি বলবো যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার, সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। ছাত্র জনতার নতুন দল নিয়েও নিজের মতামত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যে দেশে বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। বিপুলভাবে করেছে। তারা বলছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে জুলাই গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন কাজে লাগাতে পারে সরকার, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠানোই হবে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের প্রথম শর্ত। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হাসিনা সরকারের নিপীড়নকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্লেষকরা বলছেন, এরপর থেকেই দিল্লি সরকার একটু চাপে পড়ে যায়। আবার মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কৌশলী জবাবে থতমত খেয়ে যায় মোদি প্রশাসন। যুক্তি হিসেবে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে মোদির মৌনতাকে তুলে ধরেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক বাংলাদেশ সংক্রান্ত বিষয়ের প্রশ্নোত্তরের বিষয়টি কৌশলগতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ছুড়ে দেওয়ার পরেও তিনি কিন্তু সমগ্র সংবাদ সম্মেলনে একটিবারের জন্য বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করেননি। ট্রাম্পের অবস্থান বাংলাদেশের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না, উল্টো জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন নিয়ে দিল্লির কাছে হাসিনার প্রত্যাপনের বিষয়টি আরও জোরালো অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করতে সক্ষম হবে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘ রিপোর্ট, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা ভারত সরকারের কাছে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপনের দাবিটি আরো জোরালো করে তোলার চেষ্টা করবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে ফাটল ধরে। মূলত পলাতক হাসিনাকে আশ্রয় দেয়া ও ভারতীয় মিডিয়ার ভুলভাল ও মিথ্যা তথ্যই দুদেশের সম্পর্কের অবনতির মূল কারণ বলে ধারণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম সমাধান আমি মনে করি হাসিনাকে দেশে ফেরত পাঠানো। একজন ফ্যাসিস্টকে যে গণহত্যা চালনা করে পালিয়ে আছে ভারতে, তাকে দেশে ফেরাতে হবে। নেতিবাচক বা উস্কানিমূলক নিউজ, এই নিউজগুলো কিন্তু বাংলাদেশের মানুষের যে সম্পর্কে আরো বেশি ফাটল ধরাইতেছে। এর বাইরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক আলোচনা এবং গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। কূটনৈতিক পর্যায়ে আলোচনাটা শুরু হয়, তখন হচ্ছে দেশের মানুষের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে লাগা আগুনে 4 জনের মৃত্যু হয়েছে। এদের সবাই পুরুষ। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, বাকিরা এখনো অজ্ঞাত। দুপুর 12টা 17 মিনিটের দিকে 6তলা হোটেল ভবনটির 2 তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা 4 জনের মরদেহ উদ্ধার করে। এদিকে নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ 8 জন দগ্ধ হয়েছে। ভোর রাতে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় দগ্ধদের হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। মাত্র 1 মিনিটেই 15 বছর ধরে চলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ খালেদা জিয়াকে খালাস দেন। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6531 প্রার্থীর নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আরও জানাচ্ছেন
কাজী পাপ্পু। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 29 অক্টোবর 7 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পরের বছর 30 এপ্রিল তার করা আপিল শুনানির দিন ধার্য থাকলেও তা আর হয়নি। 5 আগস্টের পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। এরই প্রেক্ষিতে এই মামলায় গত 27 নভেম্বর হাইকোর্ট থেকে খালাস পান খালেদা জিয়া। এরপর এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার এই আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল, দুটো মামলাতেই হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তার তো পলাতক এখন। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে লাভবান হয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান দুদকের আইনজীবী আসিফ হাসান। এলিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই। এদিকে গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6531 জনের নিয়োগ বাতিল করে রায় দেন উচ্চ আদালত। তাৎক্ষণিকভাবে আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর নিয়োগ বহালের দাবিতে রাস্তায় নামেন ভুক্তভোগীরা। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। 2024 সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই 6531 জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। অন্যদিকে নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলের সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার নীতিমালা করার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত সংসদের মাধ্যমে দ্বিতীয় রিপাবলিক বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দ্রুত তফসিল ঘোষণা করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে জনগণের মতামত নিয়ে দেশের স্বার্থে যে কোনো কাজ করা সম্ভব। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। সুতরাং আমরা মনে করি, আমরা স্বাগত জানাই। ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে, অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে। এদিকে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সাইদা রফিকের জানা যায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের সংকটকালীন সময়ে শাহিদার মতো সাহসী নেতারা প্রেরণা জুগিয়েছেন। দেশের নাগরিক যেভাবে বাঁচতে চায়, সেই বাঁচার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার, সেই প্রতিষ্ঠানগুলো এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে কিনা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে জামায়াতে ইসলামী রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর লেডিস ক্লাব মিলনায়তনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতারে তিনি বলেন, এবারে রমজান একটি ভিন্ন পরিবেশে হচ্ছে। এ সময় শহীদ পরিবারগুলোর পাশে থাকার ঘোষণাও দেন ডাক্তার শফিক। ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা পারে। ঠিক আমি আমার সহকর্মীদেরকে একই অনুরোধ করব, এই কাজটা যেন তারাও করে।
এতে যদি শহীদ পরিবারের ওই শূন্যস্থানটা সামান্য আমাদের উপস্থিতির কারণে পূরণ হয়, মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ বলে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। সাবেক কাউন্সিলর ৫৯ নং ওয়ার্ড, অভিযোগ সংশ্লিষ্ট পপি রানী ভৌমিক, স্বামী আকাশ কুমার ভৌমিক, সাবেক সংসদ সদস্য খুলনা ৬, সম্পদ অর্জন ও তা বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। দ্বিতীয় রমজানে জমজমাট ছিল রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। দুপুরের পর থেকেই নানা পদের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বিক্রির শীর্ষে হালিম ও গুড়ের জিলাপি সহ বেশ কিছু আইটেম। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। বহু বছর ধরে বেইলি রোড কেন্দ্রিক ইফতারি বাজারের আলাদা নাম ডাক আছে। রমজানের শুরু থেকেই জমজমাট বেচাকেনা শুরু হয়েছে সেখানকার বাজারে। দ্বিতীয় দিনে ইফতারি কিনতে নবাবী ভোজ বেইলি পিঠাঘরে ক্রেতাদের ভিড়। হালিম, হরেক রকম জিলাপি, খিরসা, ফালুদা, চিকেন, ঝাল ফ্রাই, কাবাব সহ পছন্দের ইফতার সামগ্রী কিনতে পেরে খুশি ক্রেতারা। গতবার তুলনায় এবার একটু কম মনে হচ্ছে। ছোলা, জিলাপি, বেগুনি এগুলা গতবার তুলনায় একটু দাম বেশি। বাংলাদেশের যেহেতু উদ্যোগতির বাজার, এটা দাম জীবনেও কমে না, এবারও বরাবরই কম নাই। সার্বিকভাবে ধরতে গেলে শুধু এটাই না, বাজার অন্যান্য বাজার সব মিলেই আর কি এখন অনেক টাফ হয়ে গেছে মধ্যবিত্তের জন্য চলা। ক্রেতা উপস্থিতি ও বেচাকেনা নিয়ে বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। বেচাকেনা ওরকম ভাবে ভালো পাইতেছে, যেরকমটা আশা করছি ওরকমটা পাচ্ছে না, পরিমাণে কম। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের বেচাকেনা চলতেছে, ভালো চলতেছে। কাবাব আইটেমটা একটু ভালো চলতেছে, পাশাপাশি হচ্ছে আপনার জিলাপি আছে ৩ ধরনের, এটাও চলতেছে, বুরিন্দাটাও চলতেছে, আর হচ্ছে এখানে চিকেন ললিপপ একটা আছে, ওইটা ভালো চলতেছে। রমজানকে সামনে রেখে ইফতারি সামগ্রীর দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় এই নেতা। এটা সংযমের মাস, একটা পবিত্র মাস, এবং আপনারা সবাই জানেন বাঙালিরা ভোজন বিলাসী, এবং ইফতারের মাসে তারা কিছু খাওয়া দাওয়া করে থাকে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাসে আমরা কোনো জিনিসের দাম বৃদ্ধি করব না, বরং কিছু দাম আমরা কম রেখেছি। সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা করেন তিনি। মাহবুব হাসান রিপন, মহনা সংবাদ, ঢাকা। সুন্দরবন সহ সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ড রোধে বন কর্মকর্তাদের আগাম নজরদারির নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে বন অধিদপ্তরে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ নির্দেশ দেন। জানান, মধুপুরের ১৫০ একর জমিতে শালবন সৃষ্টির কাজ এপ্রিল থেকে শুরু হবে। গাজীপুর সাফারি পার্কে হাতির জন্য বিশেষ অভয়ারণ্য তৈরির কথাও জানান রিজওয়ানা। মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মহানগর উত্তর যুব দলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। মিরপুরে নিজ কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। মাসব্যাপী ইফতার বিতরণ চলবে বলে জানান সাজ্জাদুল মিরাজ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ত্রাণ বন্ধে সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে ইসরায়েল। নেতানিয়াহুর এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে ইউক্রেন রাশিয়া সংকট নিয়ে আলোচনা করতে রোববার লন্ডনে এক সম্মেলনে বসেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে থাকেনি ইসরায়েলি হামলা। সেনাবাহিনীর গুলিতে গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু।
জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 116 জন নিহতের কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনীর কাছাকাছি আসার চেষ্টা করেছে এমন সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে নেতানিয়াহু সেনারা। রমজানের মাঝে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে একমত হয়েছেন ইউরোপীয় নেতারা। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই এ সমঝোতা করতে চান তারা। এ লক্ষ্যে 4 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা। নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে এ সকল সিদ্ধান্তে রাজি হয়েছেন তারা। সম্মেলন শেষে বিবিসিকে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। এদিন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। পরিবর্তন করা হলো ঢাকার পূর্বাঞ্চলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। ভেন্যুটির নতুন নাম রাখা হচ্ছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বিকেলে ক্রিকেট বোর্ডের 18তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে 2 বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু জানান, কোচ ফিল সিমন্স ও সালাউদ্দিনের ওপর সন্তুষ্ট হয়ে চুক্তির মেয়াদ বাড়াতে চায় বোর্ড। তারা জানান, ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। ডিসিশনগুলো হয়েছে, তার মধ্যে আমরা জানি যে প্লেয়ারদের কন্ট্রাক্ট, ইয়ারলি কন্ট্রাক্টসের ব্যাপার আছে, কারা কারা এই কন্ট্রাক্টে থাকবে সেই ব্যাপারগুলো আছে। তো সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, প্লেয়ারদের কন্ট্রাক্টের ব্যাপার বোর্ড অ্যাপ্রুভ করেছে। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা স্যাটিসফাই যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে বললেন প্রধান উপদেষ্টা। পলাতক দলের বিরুদ্ধে দেশ অস্থিতিশীল করার অভিযোগ। হাসিনাকে ফেরত পাঠালেই ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়ন হবে মত শিক্ষার্থীদের। জাতিসংঘের প্রতিবেদনকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞের। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে 4 জনের মৃত্যু। নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী শিশু সহ দগ্ধ 8। এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলেও খালাস খালেদা জিয়া। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত নির্বাচন চায় বিএনপি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।